তো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছো। তো আজকে আমাদের এইচএসসি এ প্লাস টার্গেট গ্রুপের প্রথম ক্লাস। তো তোমরা যে যেখানে বসে এই ক্লাস দেখছো, সবাইকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আহ আগে বলে নেই যে তোমরা আহ যেহেতু কিছু বলনি, আমি আমার মতো করে শুরু করলাম। আমাদের আজকে প্রথম ক্লাস আমরা বাক্যতত্ত্ব দিয়ে শুরু করতে চাচ্ছি। আমরা একটা ক্লাস বাংলা ব্যাকরণ করব, আর একটা ক্লাস করব বাংলা সাহিত্য। তো এভাবে করে আমাদের ক্লাসের শিডিউলটা আগাতে থাকবে। ওকে। এবং প্রত্যেকটা ক্লাস শেষে তোমাদেরকে কিছু আমি হোমওয়ার্ক দিব। সেই হোমওয়ার্ক গুলো তোমরা আহ, করে বাসায় ছবি তুলে পিডিএফ ফাইল করে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে কি করবে, সেন্ড করবে। আমি ওখানে সেগুলো আবার তোমাদের বাড়ির কাজটা দেখে চেক করে জানাবো। পাশাপাশি আমি কিছু টেস্ট নিব, কিছু টেস্ট নিব অনলাইনে, কিছু টেস্ট নিব অফলাইনে। অফলাইনেটা হবে এরকম যে তোমাদেরকে আমি প্রশ্ন দিব নির্দিষ্ট একটা সময়ের ভিতরে। তোমরা এই ক্যামেরার সামনে বসে ক্যামেরা অন রেখে পরীক্ষাটা দিবে এবং এই, পরীক্ষা শেষে খাতার ছবি তুলে পিডিএফ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবে এবং সেখান থেকেই আমি তোমাদেরকে নাম্বারিং করব। ওকে। তো চলো শুরু করা যাক তাহলে আমাদের প্রথম ক্লাস। তো আলহামদুলিল্লাহ, আমাদের অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছে। কিন্তু আজকে হয়তো বা উপস্থিতি একটু কম, ইনশাল্লাহ সামনে আরো বেশি হবে। তো আজকে প্রথম ক্লাস বলে যদি কেউ ক্লাস মিস করে বা নতুন করে কেউ যদি ভর্তি হতে চাও, এখনো সুযোগ আছে, তাদেরকে খবরটা পৌঁছে দিবে। তারা আমার সাথে যোগাযোগ করলে আমি তাদেরকে ইন করে নিব। তো আমরা বাক্যতত্ত্ব নিয়ে আলোচনা করব পরীক্ষাতে, কিন্তু আমাদের বাক্যতত্ত্ব অবশ্যই অবশ্যই থাকবে। এখানে পরীক্ষাতে বাক্যতত্ত্বে প্রশ্ন থাকবে 5 নাম্বারের। আমাদের এখান থেকে প্রশ্ন আসে দুই ভাবে। একটা হচ্ছে যে থিওরি, আর একটা হলো আমাদের কি প্র্যাকটিক্যাল। থিওরিটা কিরকম? থিওরিতে হবে যে তোমাকে প্রশ্ন দিবে বিভিন্ন ধরনের, যে বাক্য কাকে বলে, গঠন অনুযায়ী বাক্য কত প্রকার ও কি কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। আর প্র্যাকটিক্যাল কিরকম দিবে? প্র্যাকটিক্যালে তোমাকে কি বিভিন্ন বাক্য দিবে, সেই বাক্যগুলোকে কি করতে হবে, ব্র্যাকেটের নির্দেশনা অনুযায়ী পরিবর্তন করতে হবে। অথবা একটা সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করতে বলবে, অথবা একটা জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তর করতে বলবে, অথবা একটা সাধারণ নির্দেশসূচক বাক্যকে বিশেষসূচক বাক্যে পরিণত করতে বলবে। এভাবে নানা ধরনের বাক্য পরিবর্তন করতে বলবে। তো আমরা এই বাক্য তথ্য থেকে টোটাল 5 নাম্বারের এমন ভাবে প্রিপারেশন নিব যেন আমার এই 5 নাম্বার কোনোভাবেই না ছুটে। মনে রাখবে, বাংলা দ্বিতীয়তে আমাদের ব্যাকরণ অংশে আছে, ব্যাকরণ অংশ কত নাম্বারে? 30 নাম্বারে। এবং নির্মিতি অংশ হচ্ছে কত? নির্মিতি অংশ হচ্ছে তোমার 70 নাম্বার। আমরা এই 30 নাম্বার কিন্তু কঠিন, আবার 70 নাম্বারটা সহজ। কিন্তু পরীক্ষার খাতায় 30 নাম্বার পাওয়া খুব সহজ, 70 নাম্বারের জায়গায় কি 70-এ একটা ভালো মার্কস তোলা, 50-এর উপর তোলা অনেক বেশি কঠিন। আমরা তাই এখানে মনে রাখবো যে কি, আমরা ব্যাকরণটাতে প্র্যাকটিক্যাল অংশটাতে বেশি ফোকাস করব। ব্যাকরণে আমার প্র্যাকটিক্যাল অংশগুলোতে নাম্বার একদম কি কাটার কোনো সুযোগ নাই। কিন্তু যখনই আমার কোনো থিওরিমূলক প্রশ্নের উত্তর আমি লিখবো, বেশিরভাগ স্টুডেন্ট যে ভুলটা করে, তখন সেখানে কি থাকে, একটা ভুল হয় যে কি, টিচার এখানে নাম্বার চাইলে না দিলেও তোমার কিছু করার থাকবে না। এই কারণে আমাদের প্র্যাকটিক্যাল অংশটাতে অঙ্কের মতো নাম্বার তুলে আনতে হবে। এখানে যখন আমি 30-এ 30 তুলে ফেলতে পারবো, তখন আমার নির্মিতি অংশে কি হবে, 70 নাম্বারে 50 পাওয়া খুব সহজ হয়ে যাবে। কেমনে সহজ হবে? কারণ যখন তুমি ব্যাকরণ অংশে 30-এ 30 পাবে, তোমার প্রতি যে পরীক্ষক খাতা কাটতেছে, তার একটা কি তৈরি হবে, একটা ভালো ধারণা তৈরি হবে। এবং ভালো ধারণা তৈরি হওয়ার কারণে নির্মিতি অংশে তোমাকে একটা ভালো নাম্বার তিনি দিবেন। কেন ভালো ধারণা তৈরি হবে আর কেন নির্মিতিতে ভালো নাম্বার দিবেন? কারণটা হলো যে কি, আমরা ওই যারা নির্মিত অংশে একদম লাইন বাই লাইন পড়ে কেউ খাতা কাটে না, ওভারঅল একটা জাস্ট চোখ বুলায় দেয় এবং সেখান থেকে দেখে তোমাকে কি করবে, একটা নাম্বার তিনি দিবেন। ওকে। তো আমার যখন ব্যাকরণ অংশটা কি করবে, তারা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে পড়ে দেখবে। এখানে যখন তুমি একটা ভালো মার্কস তুলে ফেলবে, তখন নির্মিতি অংশে কি হবে,
তখন তোমার সম্পর্কে একটা ভালো ধারণা তার তৈরি হবে, তোমার সম্পর্কে একটা পজিটিভ ধারণা তৈরি হবে, এবং এখানে তিনি অন্য ইয়ার চাইতে নাম্বার তোমাকে বেশি দিবে। কেন বেশি দিবে? বলবে যে ব্যাকরণের কঠিন অংশটা যে যেখানে সে ভালো করছে, নির্মিত অংশে ডেফিনেটলি সে ভালো করবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাই আমরা কি করব, প্র্যাকটিক্যালে পাঁচে পাঁচ তোলার দিকে বেশি গুরুত্ব দিব, এবং আমরা বাক্য রূপান্তরের দিকেও কি করব, বেশি গুরুত্ব দিব। তো আজকে আমরা প্রথম ক্লাস, যেহেতু আমরা প্রথম ক্লাসে বাক্যতত্ত্ব পুরোটা শেষ করব না, আমরা এর অর্ধেক করব, বাকি অংশটা নেক্সট ক্লাসে আলোচনা করব। আমাদের বাক্যতত্ত্বের প্রথমে আসে বাক্য কাকে বলে। তোমরা কি সবাই স্লাইড দেখতে পাচ্ছ? স্লাইড যদি দেখতে না পারো আমাকে সাথে সাথে হোয়াটসঅ্যাপে বা এখানে যে চ্যাট অপশনটা আছে সেই চ্যাট অপশনে জানাবে। আর আরেকটা কথা বলি, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে দেখবে তোমাদের ওখানে একটা রিয়েকশন বাটন আছে। রিয়েকশন বাটনে ক্লিক করলে দেখবে যে কি, এখানে হ্যান্ডস আপ একটা অপশন আছে, সেই হ্যান্ডস আপ অপশনটা দিবে, আমি তখন তোমাকে প্রশ্ন করার সুযোগ দিব। পাশাপাশি কোনো কথা যদি ভালো লাগে, কোনো কিছুতে যদি তোমাদের হাসি আসে, বা তোমাদের কোনো রিয়েকশন দিতে চাও, ওখানে দেখবা যে কি হাসির ইমোজি আছে, হ্যাঁ, তারপর হচ্ছে যে লাভের ইমোজি আছে, হ্যাঁ, ক্ল্যাপস দেয়া মানে হাততালি দেওয়ার ইমোজি আছে। তোমরা যখন খুশিতে এটা দিতে পারো, কোনো সমস্যা নাই। অনলাইন ক্লাসে এটা একটা কি, একটা মজা করার জন্য, একটু নিজের ইয়েটা রিক্রিয়েশনের জন্য এটা করা যায়, কোনো সমস্যা নাই। তবে খেয়াল রাখতে হবে তুমি যেন আনমিউট করে কথা না বলো আরেকজনের সাথে, অথবা ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হলে এখানে আমাদের অন্যদের সমস্যা হতে পারে। তো যাই হোক, আমরা পড়াশোনায় আসি। আমরা প্রথমে আলোচনা করব বাক্য কাকে বলে। অর্থপূর্ণ পদ পরপর বিন্যাস করে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার যে উপায় তাকে বলা হয় বাক্য। খেয়াল করো, অর্থপূর্ণ পদ মানে কোন ধরনের অর্থহীন শব্দ পরপর সাজালে হবে না, তোমাকে অবশ্যই অর্থপূর্ণ শব্দ হতে হবে। শব্দগুলো যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সেটা কিসে পরিণত হয়ে যায়, পদে পরিণত হয়। এভাবে একটা পদ আরেকটা পদের পরে বসে একটা মনের ভাব যখন সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বলা হয় বাক্য। তো এখন একটা সার্থক বাক্যের তিনটি গুণ থাকে, কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, এই প্রশ্নটা যদি গত বছর এসে না থাকে, এই বছর আসবে একদম 100% গ্যারান্টি। ওকে, এটা যদি গত বছর এসে না থাকে, তোমরা এখানে বিভিন্ন বোর্ডের স্টুডেন্ট আছো, এক এক বোর্ডের এক এক ধরনের ইয়ে আসে, প্রশ্ন আসে, সেই হিসেবে আমি বলবো যে গত বছর তোমার বোর্ডে যদি এই প্রশ্নটি এসে না থাকে, এই বছর এই প্রশ্নটা আসবে একদম 100% গ্যারান্টি ধরে নাও। তো যাই হোক, আমরা এটা একটু দেখবো। এটা আমাদের প্রশ্ন আসে এইভাবে যে একটি সার্থক বাক্য কয়টি গুণ এবং কি কি, ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো অনেক সময় বলে না, শুধু বলে যে কি কি, এতটুকুই। তো পোলাপান অনেকে কি করে, শুধু এতটুকু লিখে দিয়ে আসে, একটি সার্থক বাক্যের তিনটি গুণ আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এখানে তোমাকে সর্বোচ্চ 1 নাম্বার দিবে। এখানে তোমাকে প্রত্যেকটা আকাঙ্ক্ষা কি জিনিস, আসক্তি কি জিনিস, যোগ্যতা কি জিনিস, এগুলো ব্যাখ্যা করতে হবে এবং সেগুলো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে। তো আমরা দেখো, এই সার্থক বাক্যের তিনটা গুণ, এই যে গুণের এখানে আমার কি আছে, মূর্ধন্য ন। প্রথম গুণটা কি? 1 নাম্বার গুণ যেটা, সেটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বানানটা অনেকে ভুল লেখে, এটা খেয়াল করো, উঁর সাথে ক্ষীয় আকার হবে, ঠিক আছে? উ প্লাস ক্ষীয় যোগ আকার। ওকে, এই তিনটা জিনিস মিলে হয় আমার কি, এই যে এটা। তো আমার আকাঙ্ক্ষা বানানে সেই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন আসো, আকাঙ্ক্ষা জিনিসটা কি, একটা বাক্যে আকাঙ্ক্ষা কাকে বলে? আমি যখন বাক্যে একটা কথা বলবো, পুরোপুরি কথাটা বলতে হবে। পুরোপুরি কথা যদি না বলি, তাহলে মনের ভাব ঠিক মতো প্রকাশ হবে না। যেমন আমি কথা বললাম যে আমি আজ রাতে, আমি আজ রাতে, এতটুকু বলে আমি থেমে গেলাম। মনে করো আমি বললাম যে কি, আমি আজ রাতে, এতটুকু বলে আমি আর কিছু বললাম না, তাহলে আমার এখানে কি হচ্ছে, একটা কি, এরপরে একটা প্রশ্ন থেকে যায়, এরপরে কি, এরপরে কি, এই যে যে এই পরে কি, এই জিনিসটা রাখা যাবে না। এখানে আমাকে অবশ্যই কি করতে হবে, ফিল আপ করতে হবে। যেমন আমি বললাম যে আমি আজ রাতে ঢাকা যাব, অথবা আমি আজ রাতে কি আহ, একটা কাজ করব, বা আমি আজ রাতে ভাত খাবো না, বা আমি আজ রাতে একটা কি বই পড়বো। এরকম করে আমার অংশটা, পরের অংশটা অবশ্যই ফিল আপ করতে হবে, মানে যার উদ্দেশ্যে কথাটা বলা হবে, বাক্যটা লেখা হবে বা বলা হবে, সে যেন পুরোপুরি কথাটা বুঝতে পারে। এই যে যে পুরোপুরি কথাটা বুঝতে পারে, তার যে পুরোপুরি কোনো কোশ্চেন যেন না থাকে, হ্যাঁ, এভাবে যে বাক্যটা বলা, এটা হচ্ছে আকাঙ্ক্ষা। এটা হচ্ছে এক একটা আকাঙ্ক্ষার গুণ। এরপরে আসে কি আমাদের আসক্তি। আসক্তি দেখো, খেয়াল করো, এটা হচ্ছে যে ত যোগ ত, ত যোগ ত মিলে হয় আসক্তি।
আসক্তি এভাবে লিখে। অনেকে কি করে, আসক্তিতে লিখতে গিয়ে এখানে একটা আকরা দিয়ে দেয়, ওটা দিলে কিন্তু আসক্তি হয়ে যাবে, যেমন মাদকাসক্তি। ওটা হবে না। এই আসক্তি জিনিসটা কি? আসক্তি জিনিসটা হলো যে একটা বাক্যে যে আমি যদি পদগুলো যে সাজাবো, সেই পদগুলো সাজানো এমন ভাবে হতে হবে যেন পাঠক বা শ্রোতা সহজেই সেই কথাটা বুঝতে পারে কি বলতে চাচ্ছে। ওকে। এখন যদি এখানে পদ বিন্যাসে উল্টাপাল্টা হয়, তাহলে কিন্তু কি হতে পারে, অর্থ বিভ্রান্তি হতে পারে, বা আমার যার উদ্দেশ্যে কথাটা বলা হচ্ছে বা লেখা হচ্ছে সে কি বলতে চাচ্ছে সেটা নাও বুঝতে পারে। যেমন ধরো, আমি বললাম যে কি, মানুষ কলা খায়। মানুষ কলা খায়, এটা স্বাভাবিক। আমি মানুষ লিখছি, কলা লিখছি, তারপরে খায় লিখছি। কিন্তু কোনো কারণে যদি কলাটার জায়গায় মানুষ আসে, মানুষের জায়গায় কলা আসে, কলা মানুষ খায়, তখন কথাটা কেমন হয়ে যাবে না, একটা বিভ্রান্তি তৈরি হবে না? হবে কি না? এই যে যে এই বিভ্রান্তি যাতে তৈরি না হয়, এই জন্য এখানে আমাকে কি করতে হবে, বাক্যে শব্দগুলো এমন ভাবে সাজাতে হবে যেন কোনো বিভ্রান্তি তৈরি না হয়, যে কথাটা বলা হচ্ছে সেটাই যেন কি হয়, সঠিকভাবে প্রকাশ পায়। সেই যে গুণটা, সেটাকে বলা হচ্ছে আসক্তি। সর্বশেষ হচ্ছে যোগ্যতা। যোগ্যতা জিনিসটাকে আমরা সোজা কথায় বলতে পারি রিয়েলিটি। যে কথাটা আমি বলবো, সে কথাটার একটা বাস্তবতা থাকতে হবে। যেমন আমি যদি বলি মানুষ আহ, মানুষ আহ, আকাশে উড়ে, কথাটা অবাস্তব একটা বিষয় হবে। কিন্তু আমি যদি বলি পাখি আকাশে উড়ে, সেটা কিন্তু একটা বাস্তব উদাহরণ হবে। এই যে যে ব্যাপারটা, সেটাকে বলা হচ্ছে আমার যোগ্যতা। এখন প্রশ্ন আসতে পারে, স্যার আমরা তো বিভিন্ন রূপকথা বা ইয়াতে দেখি যে কি বলে যে গরু কথা বলে, হ্যাঁ, মেঘ কথা বলে, মাছ কথা বলে। এইসব জায়গায় আমার এই জিনিসটাতে ইগনোর করতে হবে। ওই জায়গায় আমার এই যোগ্যতার ব্যাপারটা খাটে না, আর আমাদের ওইটা দেখারও বিষয় না। আমাদের ফোকাস হচ্ছে যে কি, পরীক্ষার খাতা, আমাদের পরীক্ষার খাতায় এইভাবে লিখতে হবে যে যোগ্যতা হচ্ছে যে যে কথাটা বলা হবে, যে মনের ভাবটা প্রকাশ করা হবে, তার একটা বাস্তবতা থাকতে হবে, অবাস্তব কিছু হতে পারবে না। যেমন আমি বলতে পারবো না গরু আকাশে উড়ে, কিন্তু আমি বলতে পারবো কি গরু ঘাস খায়, এই কথাটা আমি বলতে পারবো। এটা হচ্ছে যোগ্যতার উদাহরণ। তো তাহলে আমরা এই আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই তিনটা বিষয় জানলাম। আমাদেরকে পরীক্ষার খাতায় এগুলো একদম বিস্তারিত কি করতে হবে, লিখে ফেলতে হবে। তো তোমাদের একটা বাড়ি কাজ দিচ্ছি, আরো বাড়ি কাজ কয়েকটা দিব। বাড়ি কাজটা হচ্ছে এই যে এইটা, একটি সার্থক বাক্যে কয়টি গুণ, কি কি উদাহরণ সহ লিখে, হ্যাঁ, আমাকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ আকারে পাঠাবে। পিডিএফ আকারে পাঠাবে, ছবি আকারে না। কারণ ছবি ওটা পাঠালে হবে কি, আমার ওই জিনিসটা এলোমেলো হয়ে যায়। মনে করো তুমি এক একজন স্টুডেন্ট এক একটা পাঠাবে, তো সবগুলো ছবি তো একসাথে তখন থাকে না। পিডিএফ আকারে পাঠালে সবগুলো ছবি একসাথে, বা আমি তখন দেখে একটা কি করতে পারবো, মার্ক করতে পারবো। হ্যাঁ, তোমাদের মনে কি আরো কিছু বলার আছে? আচ্ছা, প্রশ্ন থাকলে চ্যাট বক্সে প্রশ্ন করতে পারো, অথবা হ্যান্ডস আপ করতে পারো, বা আরো অন্যান্য এগুলো করতে পারো। তো আমাদের এই গেল সার্থক বাক্যের তিনটি গুণ। এরপরে আমাদের আসে একটি বাক্যে কয়টি অংশ ও কি কি। আমাদের একটা বাক্যের দুইটা অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য, আর একটা হচ্ছে বিধেয়। উদ্দেশ্য কি এবং বিধেয় কি? উদ্দেশ্য জিনিসটা হলো যে বাক্যে আমাদের যে সাবজেক্ট যেটাকে বলি আমরা ইংলিশে, হ্যাঁ, সাবজেক্ট যাকে বলি, সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য। মানে যে কর্মটা সম্পাদন করে, যে কাজটা, ক্রিয়াটা সম্পাদন করে, যে কি করে, ক্রিয়া সম্পাদন করে, ওকে, তাকে বলা হচ্ছে আমার কি, উদ্দেশ্য। আর সে কি যে ক্রিয়া সম্পাদন করে, বা যে বিষয়টা সম্পর্কে ইয়ে বলা হয়েছে, সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়, তাকে বলা হয় বিধেয়। আমরা ইংরেজিতে সেটাকে বলি প্রিডিকেট। ওকে। তো আমাদের এখানে দেখো, একটা বাক্যে কি, উদ্দেশ্য একটা পার্ট, আর একটা হচ্ছে বিধেয় একটা পার্ট। কোন কোন বাক্যে একাধিক উদ্দেশ্য থাকতে পারে, একাধিক বিধেয় থাকতে পারে। আমরা এগুলো পরবর্তীতে আলোচনা করব, সেখানে আমরা এগুলো দেখতে পাবো। তো আমাদের এই বাক্যের কয়টি অংশ? দুইটি অংশ, একটা কি উদ্দেশ্য এবং বিধেয়। তাহলে দেখি তোমাদেরকে একটা প্রশ্ন করি, যে বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলাদেশ আমার জন্মভূমি, এখানে আমার উদ্দেশ্য কি, কে বলতে পারবে?
উদ্দেশ্য কোনটা? দেখি জুবাইর বলো। বাংলাদেশ। বুঝি নাই। বাংলাদেশ। ভেরি গুড। বাংলাদেশ হচ্ছে আমার উদ্দেশ্য, আর পরের অংশটা আমার জন্মভূমি, সেটা হচ্ছে আমার কি, বিধেয়। তো এরপরে আসে আমাদের বাক্যের পদক্রম। আমরা যদি বাক্যে পদগুলো সাজায় লিখবো, তাই না? বাক্যে যে বিভিন্ন পদগুলো আমরা সাজিয়ে লিখবো, সেই পদের সাজিয়ে লেখা, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে আমার পদক্রম। ওকে, কোনটার পরে কি হবে আমাদের বাংলার একটা বেসিক পদক্রম হচ্ছে এইটা: কর্তা, কর্ম এবং ক্রিয়া। কর্তা কাকে বলে? এই যে যেটাকে আমরা একটু আগে বললাম সাবজেক্ট, সেটা হচ্ছে আমার কর্তা। আর কর্ম কি? আমরা ইংরেজিতে যেটাকে বলে কি, অবজেক্ট বলি। আর ক্রিয়া হচ্ছে যেটাকে আমরা ভার্ব বলি। ওকে, যেটাকে আমরা ভার্ব বলি সেটাকে বলা হয় ক্রিয়া। তো এখন এই যে আমি ভাত খাবো, আমি ক্রিয়াকে যখন হোয়াট বা কি দিয়ে প্রশ্ন করব, হ্যাঁ আমি কি খাবো, তখন আমি এই কর্মটা পাবো। বুঝা গেছে? তাহলে এই যে আমি ভাত খাবো, এখানে কর্মপদ কোনটা? এই যে ভাত। তো এভাবে আমাদের বাক্যে সাধারণত প্রথমে কর্তা থাকে, তারপর কর্ম থাকে এবং ক্রিয়া সবার শেষে থাকে। তোমরা আমাদের বাক্য গঠনগুলো দেখো, স্বাভাবিকভাবে আমি বল খেলবো, আমি বই পড়বো, আমি বাসায় যাব, আমি এটা করব না, এরকম করে আমাদের সব জায়গাতে কি হচ্ছে, প্রথমে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া। এটা হচ্ছে আমার বাংলার বেসিক পদক্রম। এটা দিয়ে আমাদের সব ধরনের বাক্য সাধারণত লেখা হয়ে থাকে। ব্যতিক্রম আছে কিছু, সেটা তোমাদের আপাতত ইয়ে না, বেসিকটা হচ্ছে এরকম 90%-এর উপরে এভাবেই লেখা হয়। তো এখন আসো আমরা বাক্যের প্রকারভেদ আলোচনা করব। বাক্যের প্রকারভেদ আমরা যদি দেখি যে গঠন অনুসারে এবং অর্থ অনুসারে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গঠন, মনে করো আমরা এই যে শারীরিক গঠন, আমাদের ছেলেদের শারীরিক গঠন এবং মেয়েদের শারীরিক গঠন ভিন্ন আছে, তাই না? আবার মনে করো একটা মানুষের শারীরিক গঠন যেমন, একটা গরুর শারীরিক গঠন আবার তেমন না, শারীরিক গঠন এই ভিন্ন ভিন্ন আছে। তো গঠন অনুসারে বাক্যকে একটা ক্যাটাগরিতে ফেলা হয়েছে, অর্থ অনুসারে বাক্যকে আবার আরেকটা ক্যাটাগরিতে ফেলা হয়েছে। তো আমরা প্রথমে আলোচনা করব গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ। ওকে, গঠন অনুসারে বাক্যের প্রকারভেদে দেখো আমাদের তিন ধরনের বাক্য আমরা জানি। এটা কিন্তু আরেকটা বোর্ড কোশ্চেন হিসেবে সব সময় আসে, যে গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ আলোচনা করো। গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ আলোচনা, এটা যদি গত বছর বোর্ড কোশ্চেনে এসে না থাকে তাহলে এই বছর এটা আসবে, এটা একদম ডেফিনেটলি ধরে রাখো। আমাদের সাধারণত বাক্য থেকে দুইটা থিওরিমূলক প্রশ্ন দেয়, এবং ঘুরে ফিরে এটাই বারবার আসে, নয়তো আসে না। একটা হচ্ছে যে গঠন অনুসারে বাক্য কত প্রকার কি কি, এবং আরেকটা হচ্ছে যে কি, একটি সার্থক বাক্যের কয়টি গুণ ও কি কি। এই দুইটা প্রশ্ন দেখবা ঘুরে ফিরে বারবার আসে। আর আরেকটা যদি রিস্ক ফ্রি থাকতে চাও একদম ইয়েতে, সেটা হচ্ছে যে অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ আলোচনা করো। এর বেশি আর কিন্তু কিছু আসে না। তো আমরা এই তিনটে প্রশ্ন যদি ঝাড়া মুখস্থ করে ফেলতে পারি ভালো করে, তাহলে আমরা 5 নম্বর নিশ্চিত করে ফেলতে পারবো। তবে আমি আগেও বলেছি, আবারও বলছি, আমরা এই থিওরি লেখলে আহ আহ, সাধারণত নাম্বার কম পেতে পারি। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা করব কি, আমরা থিওরি না লিখে যে প্র্যাকটিক্যাল গুলো আছে সেই প্র্যাকটিক্যালি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা জাস্ট থিওরি গুলো আলোচনা করব, নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করব। তো গঠন অনুসারে বাক্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সরল, জটিল এবং যৌগিক। আমরা এখন আলোচনা করব। আচ্ছা, এরপরে আসে আমাদের কি, অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ। অর্থ অনুসারে বিভিন্ন বইতে বিভিন্ন ধরনের ক্যাটাগরাইজ করা হয়েছে। কোথাও 8 ধরনের দিছে, কোথাও 9 ধরনের দিছে, 11 ধরনের দিছে, কিন্তু ঘুরে ফিরে সব জায়গাতে আমরা একটা কমনিয়া লিখতে পারি যে কি, অর্থ অনুসারে বাক্যকে 5 ভাগে ভাগ করা হয়। আচ্ছা, এখন আসো অর্থ অনুসারে বা প্রকৃতি অনুসারে। অর্থ অনুসারে অথবা আরেকটা নাম বলতে পারো যে কি, প্রকৃতি। ওকে, অর্থ অথবা প্রকৃতি অনুসারে বাক্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে, বা ধরন অনুযায়ী বাক্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে 5 ভাগে: বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবোধক, অনুজ্ঞা, ইচ্ছা, আবেগসূচক বাক্য। তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এখন। প্রথমে আসে আমার সরল বাক্য। আমরা সরল বাক্য কাকে বলে? সরল বাক্যে একটি মাত্র উদ্দেশ্য, একটি মাত্র বিধেয় থাকবে। আমরা একটু আগে পড়ে আসছিলাম উদ্দেশ্য এবং বিধেয়, তাই না? যেই বাক্যে আমার একটা উদ্দেশ্য থাকবে, হ্যাঁ, এবং একটা মাত্র বিধেয় থাকবে,
তখন সেটাকে বলা হয় সরল বাক্য। ওকে, মানে একজন মানুষই একটা কাজই করবে এরকম যদি হয় তখন হয় সেটা সাধারণত সরল বাক্য। যেমন এখানে উদাহরণগুলো দেখো, ভালো ছেলেরা শিক্ষকের আদেশ মেনে চলে। তাহলে এখানে উদ্দেশ্য কি? ভালো ছেলেরা। বিধেয় কি? এই যে শিক্ষকের আদেশ মেনে চলে। সত্যবাদীকে সবাই ভালোবাসে। উদ্দেশ্য কি? সত্যবাদীকে। বিধেয় হচ্ছে ভালো, সবাই ভালোবাসে। রহিম খেতে খেতে গলায় বাঁধিয়ে পানি পান করলো। রহিম কে? খেতে খেতে গলায় বাঁধিয়ে পানি পান করলো। ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা বাংলাদেশের রাজধানী। তো এইগুলো হচ্ছে আমার সরল বাক্যের উদাহরণ। এরপর আসে আমাদের মিশ্র বাক্য বা জটিল বাক্য। তো মিশ্র বাক্য বা জটিল বাক্য কাকে বলে? যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য বা এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য থাকে, পরস্পর সাপেক্ষে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা খণ্ডবাক্য বলে। এখন একটা প্রশ্ন আসতে পারে, এই খণ্ডবাক্য জিনিসটা কি? আমরা ইংরেজিতে ক্লজ, ক্লজ CLAUSE, ক্লজ নামে একটা জিনিস পড়ছি, তাই না? যে বাক্যে বাক্যের একটা নির্দিষ্ট অংশ যেটা অনেকটা বাক্যের মতোই কিন্তু পুরোপুরি বাক্য না। তো এরকম যেটা হয়, ক্লজ আবার দুই ধরনের, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ স্বাধীন বাক্য হিসেবে ব্যবহৃত হতে পারে, সাবঅর্ডিনেট ক্লজ স্বাধীন বাক্য হিসেবে ব্যবহৃত হতে পারে না। তো এখানে আমার প্রধান খণ্ড বাক্য হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এক বা একাধিক আশ্রিত খণ্ড বাক্য হচ্ছে যে কি? সাবঅর্ডিনেট ক্লজ। বুঝে গেছে? তো এই দুইটা মিলে একটা প্রধান খণ্ড বাক্য, এক বা একাধিক আশ্রিত খণ্ড বাক্য মিলে যে বাক্যটা হয় তখন সেটাকে বলা হয় কি? মিশ্র বা জটিল বাক্য। এটা 1+ দিয়ে কে আসছে? 1+, এটা কে? নিজের পরিচয়টা দাও। উৎসব দাবির। তোমার নাম রিনেম করে ফেলো, উৎসব, উৎসব দে আবির, এটা বলে। আচ্ছা স্যার। তো আমার মিশ্র বা আচ্ছা স্যার। জটিল বাক্যে এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য থাকবে এবং একটি প্রধান খণ্ডবাক্য থাকবে, এভাবে হচ্ছে আমার মিশ্র বা জটিল বাক্য। আমি এখানে একটা উদাহরণ দিয়ে বুঝাই খণ্ডবাক্যটা কি। বাক্য, যেমন এখানে দুটো উদাহরণ দিয়েছি, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। তো দেখো, যে পরিশ্রম করে এই কথাটাতে, এটা একটা অনেকটা বাক্যের মতোই, কিন্তু এখানে কিন্তু কি কিছু আকাঙ্ক্ষার অভাব রয়ে গেছে, তাই না? আবার সেই সুখ লাভ করে, এখানে এটাতে আমার পুরোপুরি একটা স্বাধীনভাবে বাক্য হিসেবে আমরা ব্যবহার করতে পারতেছি। আবার এটা দেখো, তুমি যাবে বললে আমি যেতে পারি। আমি যেতে পারি, এটা পুরোপুরি একটা বাক্যর মতো, কিন্তু তারা এই দুইটা মিলে একটা বাক্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। তুমি যাবে বললে আমি যেতে পারি। হ্যাঁ, আবির কিছু বলবা? না স্যার। হ্যান্ডস আপ করছো কেন? আচ্ছা, যাই হোক, সরি স্যার, না স্যার। এই যে যে আমাদের আহ, দুইটা আমাদের এই ইয়াতে দেখলাম যে একটাতে যে পরিশ্রম করে এটা হচ্ছে আমার আশ্রিত খণ্ডবাক্য, আর পরের অংশটা হচ্ছে যে কি আমার প্রধান খণ্ডবাক্য। আমরা সহজে আশ্রিত খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্য বুঝতে পারবো কিভাবে? আশ্রিত খণ্ডবাক্য স্বাধীন বাক্য হিসেবে ব্যবহৃত হতে পারে না, তার আকাঙ্ক্ষার অভাব থাকে। আর প্রধান খণ্ডবাক্যটা স্বাধীন বাক্য হিসেবে ব্যবহৃত হতে পারে, হ্যাঁ, সে আকাঙ্ক্ষার অভাবটা তার থাকে না। তো এখন এরকম করে আমি আরো কিছু উদাহরণ দেখি, সরি, যৌগিক বাক্যের উদাহরণ চলে, যৌগিক বাক্যে আলোচনা করব। যৌগিক বাক্যে কি হয়? একাধিক সরল বা জটিল বাক্য মিলে কোন সংযোজক বা বিয়োজক অব্যয় দ্বারা, খেয়াল করো, কোন সংযোজক অথবা বিয়োজক অব্যয় দ্বারা কি হয়? যুক্ত হয়ে যে বাক্য গঠন করে তাকে যৌগিক বাক্য বলে। সরল বা জটিল, আমরা তো এই যে একটু আগে সরল বাক্য উদাহরণ পড়লাম, তাই না? এই যে যে এখানে সরল বাক্য, এই যে এগুলা এগুলো হচ্ছে সরল বাক্য। এরকম একটা সরল বাক্য অথবা একটা জটিল বাক্য মিলে এরকম যখন আরেকটা উদাহরণ তৈরি করে তখন সেটাকে বলা হয় যৌগিক বাক্য। ওকে, যেমন দেখো, এবং সেটা একটা কি দ্বারা যুক্ত হবে? সংযোজক বা বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত হবে। যেমন এখানে উদাহরণটাতে দেখো, কায়সার ভালো ফুটবলার এবং তার মা ভালো গান গায়। এতটুকুতে আমি একটা বাক্য তৈরি করতে পারি না? কায়সার ভালো ফুটবলার, তার মা ভালো গান গায়, তাহলে এটা একটা সরল বাক্য, এটাও একটা কি সরল বাক্য। এভাবে দুইটা সরল বাক্য, এই যে মধ্যে একটা এবং সংযোজক অব্যয় দ্বারা কি হইছে? যুক্ত হইছে। তো সরল যোগ সরল, মধ্যে এখানে যুক্ত হয়েছে যে কি দ্বারা? সংযোজক অব্যয় দ্বারা। এভাবে যখন দুইটা সরল বাক্য মিলে একটা কি করলো? বাক্য তৈরি করলো, তখন সেটা হয়ে গেল কি বাক্য?
যৌগিক বাক্য। এভাবে দেখো, যখন তোমাকে ডেকেছি তুমি তখন এলে না, কিন্তু যখন এলে তখন সব শেষ। এতটুকুতে দেখো, আমরা যদি এখানে ডিসকাস করি, যখন তোমাকে দেখেছি তখন তুমি এলে না, এতটুকুতে একটা বাক্য বললে এর ভিতরে আবার দেখো, এটা একটা জটিল বাক্য। যখন এলে তখন সব শেষ, তারা যুক্ত হয়েছে কি দিয়ে? এই যে কিন্তু দিয়ে। তো এটা একটা জটিল বাক্য, এটা একটা জটিল বাক্য, এই জটিল বাক্য জটিল বাক্য মিলে দুইটা কি করলো? জটিল বাক্য মিলে একটা যৌগিক বাক্য তৈরি করলো। এভাবে আরেকটা দেখো, তুমি বুদ্ধিমান ছেলে অথচ তোমার সাথে যে এসেছিল সে বোকা। এটা হবে বোকা, বানানটা খেয়াল করো, বোকা। দেখো, তুমি বুদ্ধিমান ছেলে, এটা একটা সরল বাক্য, অথচ তোমার সাথে যে এসেছিল, হ্যাঁ, তোমার সাথে যে এসেছিল সে বোকা, এটা একটা জটিল বাক্য। তো এভাবে একটা জটিল সরল মিলেও কি হতে পারে? যৌগিক বাক্য হতে পারে। সোজা কথা, একাধিক সরল বা জটিল, জটিল বা সরল, বা সরলে সরলে জটিলে জটিলে মিলে কি যৌগিক বাক্য গঠিত হয়। এটাও যদি আনা হয়, তাহলে তুমি কিভাবে যৌগিক বাক্য আইডেন্টিফাই করবা? প্রথমে তোমাকে মনে রাখতে হবে যে যৌগিক বাক্য হচ্ছে সেই বাক্য যে বাক্যটাতে একাধিক কি থাকবে, বাক্য মিলে একটা বাক্যে রূপান্তর করা গেছে, বা যে বাক্যটাকে আমি সংযোজক অব্যয়টাকে বাদ দিলে একাধিক কি পাবো, বাক্য পাবো, সেটাই হয়ে যাবে আমার কি বাক্য? যৌগিক বাক্য। হ্যাঁ, জুবাইর বলো। স্যার একটা উদাহরণ। এই যে উদাহরণ, তিনটা আমরা উদাহরণ কি দিলাম না? স্যার, আমি একটা বলার জন্য বলছিলাম, স্টেশনে পৌঁছে খবর পেলাম ট্রেন ছেড়ে চলে গেছে। এটা কিরকম যদি স্টেশনে পৌঁছাইতেই খবর পেলাম যে ট্রেন চলে গেছে। ট্রেন চলে গেছে, এটা অবশ্যই একটা জটিল বাক্য। ওকে, স্টেশনে পৌঁছাইতে খবর পেলাম, দেখো এই অংশটা জি স্যার। আমার কিন্তু কি পাচ্ছে না, ট্রেন চলে গেছে, ট্রেন চলে গেছে, এটা একটা স্বাধীন বাক্য হিসেবে ব্যবহার করতে পারতেছি। আর স্টেশনে পৌঁছে খবর পেলাম যে আমার আকাঙ্ক্ষার অভাব থেকে যাচ্ছে, যাচ্ছে না, তাহলে এইভাবে একটা আশ্রিত খণ্ডবাক্য আর একটা প্রধান খণ্ডবাক্য মিলে যে বাক্য গঠন করে, তখন সেটাকে বলা হয় জটিল বাক্য। তাহলে তুমি যে উদাহরণটা বলছো সেটা একটা জটিল বাক্যের উদাহরণ। তো আমরা এই যে দেখো, গঠন অনুযায়ী তিন ধরনের বাক্য আলোচনা করলাম। যে অন্যায় করলো তাকে কিছু বললে না, কিন্তু শাস্তি দিলে নির্দোষ ছেলেটাকে। তাহলে এই যেভাবে আমরা আরো কিছু উদাহরণ দেখব। এখন দেখো, আমরা বাক্য রূপান্তরটা নেক্সট ক্লাসে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব বাক্যের যে প্রকৃতি অনুসারে বাক্যের প্রকারভেদ। ওকে, প্রকৃতি অনুযায়ী প্রথমে আসে আমার বিবৃতিমূলক বাক্য। এক নম্বরে আসে আমার বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্যকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যে তোমার অস্তিবাচক বাক্য, আর একটা হচ্ছে আমার নেতিবাচক বাক্য। এখন আসো, বিবৃতিমূলক বাক্যটা কি সেটা আমরা আগে দেখি। কোনো কিছু সম্পর্কে যখন একটা বর্ণনা দেওয়া হয়, স্বাভাবিক বর্ণনা দেওয়া হচ্ছে কোনো কিছু সম্পর্কে, সেটাকে বলা হচ্ছে আমার বিবৃতিমূলক বাক্য। যেমন আজ অনেক গরম পড়েছে, হ্যাঁ, অথবা আহ, যে ঢাকাতে অনেক মিছিল মিটিং হচ্ছে, হুম, অথবা এইটা বাংলাদেশের একমাত্র দেশ, একমাত্র জায়গা যেখানে কি আছে, এই জিনিসটাই পাওয়া যায়। অথবা তুমি বললে যে এই রাস্তাটা কলেজের দিকে গিয়েছে, হ্যাঁ, অথবা এই হাসপাতালের ও চিকিৎসা সেবা অনেক উন্নত। এভাবে যখন আমি কোনো কিছু সম্পর্কে একটা বর্ণনা দিচ্ছি, তখন সেটা হয়ে যায় আমার বিবৃতিমূলক বাক্য। তো এখন দেখো, এই বিবৃতিমূলক বাক্য আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে অস্তিবাচক আর একটা হচ্ছে নেতিবাচক। অস্তিবাচক মানে হচ্ছে যে হ্যাঁ থাকবে, হ্যাঁ, আর একটা হচ্ছে যে কি নেতিবাচক মানে হচ্ছে যে এখানে না থাকবে। তো এখন অস্তিবাচক বাক্য আর নেতিবাচক বাক্য, আমি অনেক সময় আমরা একটু এখানে একটা কমন ভুল করি। যেমন দেখো, আমি একটা বাক্য বললাম, লোকটি ঘুষ খায়, লোকটি ঘুষ খায়, হ্যাঁ, ছেলেটি খারাপ নয়। এই দুইটা বাক্যে কোনটা অস্তিবাচক বাক্য আর কোনটা নেতিবাচক বাক্য, দেখে একটু বলো তো। স্যার, হ্যাঁ বলো। 2 নম্বর বের করে নেতিবাচক। দুই নাম্বারটা নেতিবাচক।
জি স্যার। আচ্ছা, জুবায়ের 1 নম্বরটা কি হবে? স্যার অস্তিবাচক। অস্তিবাচক। আমাদের সোজা কথা, নেতিবাচক মানে হচ্ছে যে যে বাক্যে আমার না, নয়, হ্যাঁ, নি, ওকে, এরকম কিছু থাকবে, দৈন্তন্য টাইপ কিছু একটা ইয়ে থাকবে, নয়াকে না, নি, নয়, হ্যাঁ, এরগুলো থাকবে, তখন সেটা হয়ে যাবে আমার নেতিবাচক, আর বাকি সবগুলা অস্তিবাচক। ওকে। এখন ছেলেটি খারাপ না, মেয়েটি ভালো জি না, স্যার। দুটোটাই কিন্তু নেতিবাচক। লোকটি ঘুষ খায় না, এটাও নেতিবাচক। কিন্তু ছেলেটি অত্যন্ত খারাপ, এটা হচ্ছে যে কি, অস্তিবাচক। হ্যাঁ, মেয়েটির স্বভাব চরিত্র আহ, অসন্তোষজনক, এটা হচ্ছে যে কি, অস্তিবাচক। এরকম করে আমার যে কথাগুলো মানে ইয়া হবে, সেগুলো হচ্ছে আমার বিবৃতিমূলক বাক্য। আচ্ছা, এরপরে আসে আমাদের প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য কাকে বলে? প্রশ্নবোধক বাক্য হচ্ছে যে আমার অবশ্যই একটা প্রশ্ন সূচক শব্দ থাকবে। প্রশ্নসূচক শব্দটা কি? কে, কোথায়, হ্যাঁ, কখন, কিভাবে, কি, হ্যাঁ, এগুলো যখন আছে এরকম যে প্রশ্নবাচক শব্দগুলো, সেগুলো হচ্ছে আমার প্রশ্নবোধক শব্দে অবশ্যই একটা থাকতে হবে, এবং সাথে একটা কি থাকতে হবে, প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে। যেমন তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তুমি কি করো, তোমার রেজাল্ট কেমন হয়েছে, এই যেগুলো সবগুলো হচ্ছে আমার প্রশ্নবোধক বাক্য। এখন অনেক সময় কিন্তু আমরা অনেক কিছু প্রশ্ন করি, যে প্রশ্নে কি থাকে না, প্রশ্নবোধক শব্দ থাকে না। যেমন তুমি জানো না, তুমি আসো নাই, তুমি যাবে না, তুমি এসেছো, তুমি যাবে, হ্যাঁ, তুমি করবে, এই যে এরকম করে আমরা অনেক সময় কি করি, প্রশ্ন করি। কিন্তু এখানে কিন্তু দেখো, আমি দুইটা বাক্য লিখি, তুমি জানো না, এটা নিয়ে যদি আমি প্রশ্ন করিয়ে দেব, তুমি জানো না, হ্যাঁ, সে যাবে, সে যাবে। দেখো, দুটোতে আমি প্রশ্ন করছি, কিন্তু কিন্তু কোথাও কোনো কি নাই, প্রশ্নবাচক শব্দ, কখন, কি, ক দিয়ে কোনো শব্দ নাই, আছে? নাই। এরকম যদি প্রশ্ন করা হয় তখন কিন্তু সেটা প্রশ্নবোধক বাক্য হবে না, তখন সেটা হয়ে যাবে কি, আবেগসূচক বা বিস্ময়সূচক বাক্যে পরিণত হয়ে যাবে। তা আমাদের প্রশ্নসূচক বাক্যে বা প্রশ্নবোধক বাক্যে অবশ্যই দুইটা জিনিস থাকতে হবে, প্রশ্নসূচক শব্দ এবং একটা কি, প্রশ্নবোধক চিহ্ন, তাহলে সেটা হবে প্রশ্নবোধক বাক্য। এরপর হচ্ছে অনুজ্ঞা। অনুজ্ঞা কি? তোমাদের মিউট করে রাখো, আবির মিউট করে রাখো, ক্লাসে, অনলাইন ক্লাসে আবির নিজেকে মিউট করে রাখতে হয়। জি স্যার। অনুজ্ঞাবাচক বাক্য। অনুজ্ঞাবাচক বাক্য মানে কি, কোন আদেশ, নির্দেশ, উপদেশ, হ্যাঁ, আদেশ, নির্দেশ, উপদেশ, এগুলো থাকলে তখন সেটাকে বলা হয় অনুজ্ঞাবাচক বাক্য। তো অনুজ্ঞা, যে কোনো ধরনের আদেশ, নির্দেশ, উপদেশ দিলে তখন সেটা হয়ে যায় অনুজ্ঞাবাচক বাক্য। কোনো কিছু একটা করতে বলা, যেমন দেশের সেবা করো, হ্যাঁ, গরিবদের সাহায্য করো, হুম, বা কালকে বাড়ি কাজটা করবে, হ্যাঁ, রোদে দৌড়াদৌড়ি করিও না, প্রচুর পানি পান করো, সদা সৎ পথে চলবে, এগুলো হচ্ছে সবগুলো অনুজ্ঞাবাচক বাক্য। আর ইচ্ছাসূচক বাক্য কাকে বলে? বারবার বলার পরেও যদি নিজেকে মিউট করতে না পারে, তাহলে তাকে ক্লাসে থাকার দরকার নেই, আমি আর ওয়েটিং রুমে পাঠিয়ে দিচ্ছি। তো যাই হোক, ইচ্ছাসূচক বাক্য কাকে বলে? ইচ্ছাসূচক বাক্য হচ্ছে যেই বাক্য দ্বারা কোনো তোমার আশীর্বাদ, অভিশাপ ইত্যাদি বোঝায় যখন, হ্যাঁ, তখন সেটাকে বলা হয় ইচ্ছাসূচক বাক্য। সোজা কথা, যে কোনো ধরনের
আশীর্বাদ অথবা অভিশাপ। আমাদের বইগুলোতে সব দেয়া আছে আশীর্বাদ বা দোয়া। হ্যাঁ, কারোর জন্য আমরা দোয়া করি না, মুরব্বীরা দোয়া করে না, সেটা। যেমন ধরো বললো যে তুমি জীবনে অনেক বড় হও, তোমার জীবনে সাফল্য আসুক। হ্যাঁ, এরকম যখন বলে তখন সেটা হয়ে যায় কি ইচ্ছাসূচক বাক্য। কিন্তু আসলে আমরা বাঙালিরা তো এক্ষেত্রে এগুলো বলি না, আমরা বলি তুই মর, তুই গাড়ির তলে পর, তোর মাথায় ঠাড়া করুক। হ্যাঁ, তো এই যে এরকম যখন অভিশাপমূলক বা আশীর্বাদমূলক কোনো বাক্য বলা হয় তখন সেটাকে বলা হয় ইচ্ছাসূচক বাক্য। এরপরে আসে আমাদের আবেগসূচক বাক্য। আবেগসূচক বাক্যটা কি, বা এটাকে আবেগসূচক বলে, কে বিস্ময়সূচক বলে। হ্যাঁ, আবেগসূচক বা বিস্ময়সূচক শব্দের ইয়েতে প্রথমে আসে যে আমি কোন একটা কিছু দেখে যখন আমার আবেগটা চলে আসবে, আবেগবাচক কোনো কথা চলে আসবে, সেটা দুঃখ প্রকাশের হতে পারে, সেটা আনন্দ প্রকাশের হতে পারে, বিস্ময় প্রকাশের হতে পারে, ভয় ভীতি ইত্যাদি প্রকাশের হতে পারে, তখন সেটা হচ্ছে আবেগসূচক বাক্যের ক্যাটাগরিতে পড়বে। যেমন কি সুন্দর পাখি, কি গরম রে বাবা। হ্যাঁ, হ্যাঁ, বাহ, কি সুন্দর গান। হুম, এরকম করে আমরা অনেকগুলো কি করি, আহ আহ, এভাবে আমরা নিজেদের অনেক উচ্ছ্বাস, আবেগ উচ্ছ্বাস, আহারে ছেলেটার বাবা মারা গেছে, আহারে সে ফেল করেছে, হায়, কি দুঃখ তার। আবার ভয় পেলে আমরা অনেক সময় বলি ও মারে, ও বাবা রে। হ্যাঁ, এরকম করে চিৎকার দিয়ে উঠি, ব্যথা পেলে মা, এরকম করে ডাক দিয়ে উঠি। এগুলো সবকিছু হচ্ছে আমার আবেগসূচক শব্দে বাক্যের ভিতরে পড়ে যাবে। তো আজকের ক্লাসে আমরা এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে এই বিভিন্ন ধরনের বাক্যের যে পরিবর্তন সেগুলো আলোচনা করব। আমরা কিভাবে বাক্য রূপান্তর করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে যেহেতু উপস্থিতি একটু আহ, অল্প দেখা যাচ্ছে, অনেকের মনে আসলে খেয়াল নেই যে আজকে ক্লাস শুরু হওয়ার কথা। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের বাকি অংশ ইয়ে হবে। তো তোমাদেরকে আমি এই যে এখন যে টপিক গুলো পড়ালাম এইগুলোর উপরে কিছু আহ, ইয়ে দিব, বিগত ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা বোর্ড কোশ্চেনে কি কি প্রশ্ন এসেছে এরকম কিছু প্রশ্নের একটা পিডিএফ তোমাদেরকে দিব, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে। একই সাথে আমি তোমাদেরকে বলি, তোমাদের যে ক্লাসগুলো আমি নিচ্ছি এটা কিন্তু তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো কেন গুরুত্বপূর্ণ হবে, কারণ এগুলো থেকে অনেক প্রশ্ন তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে দেয়া হবে। তো আমি আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। তোমাদেরকে আমি যে বাড়ি কাজ দিলাম, দুইটা প্রশ্নের উত্তর তোমরা খুব সুন্দর করে লিখবা। সেটা হচ্ছে যে একটা গঠন অনুযায়ী বাক্যের আহ প্রকারভেদ আলোচনা করো, এবং আরেকটা হচ্ছে যে কি একটি সার্থক বাক্যের কয়টি গুণ ও কি কি। তো এবং আরেকটা জিনিস করবা যে তোমরা এই যে যে গঠন অনুযায়ী পাঁচটা আহ, বাক্যের উদাহরণ, আহ, তিন তিন ধরনের তিনটা বাক্য আছে না, সরল জটিল এবং যৌগিক, টোটাল পাঁচটা করে উদাহরণ লিখবা। তারপর হচ্ছে প্রকৃতি অনুযায়ী পাঁচ ধরনের দিছি, সেটারও কি উদাহরণগুলো লিখবে। এবং সেগুলো লিখে পাঁচটা পাঁচটা বই দেখে দেখে করো, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে তোমার বই দেখে দেখে তুমি যখন লিখতে যাবা তখন জিনিসটা তোমার মাথায় ঢুকবে, এটা তোমাকে কাজ দিবে। এটা আমি শত ক্লাস নিলেও মাথায় ঢুকবে না, যখন তুমি বই দেখে দেখে এটা করতে যাবা তখন এটা তোমার মাথায় ঢুকবে, এমনিতে ঢুকবে না। তাই উদাহরণগুলো তোমাকে ভালো করে শিখে ফেলতে হবে। এই শেখার জন্য তোমাকে এগুলো লিখতে দিচ্ছি। তাহলে তিনটা কাজ। একটা কাজ হচ্ছে যে একটি বাক্য কাকে বলে, সার্থক বাক্যের কয়টি গুণ কি কি। দুই নাম্বার কাজ হচ্ছে যে কি গঠন অনুযায়ী বাক্য কত প্রকার ও কি কি। এবং তিন নাম্বার কাজ হচ্ছে যে কি প্রত্যেক প্রকারের উদাহরণ পাঁচটা পাঁচটা করে লিখবে, এবং অর্থ অনুযায়ী প্রকারভেদ আছে না, সেটাও তুমি ওখান থেকে পাঁচটা করে উদাহরণ লিখবে। তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে সোমবার দিন রাত 9টায়। তো আজকে এতটুকুই, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। বাড়ির কাজ যেটা দিলাম সেটা ভালোভাবে করবে, নয়তো কিন্তু আমাকে দোষ দিতে পারবা না এই ক্লাস না পাইলে। হ্যাঁ, বাড়ির কাজ তুমি যদি না করো তখন তুমি বলতে পারবা না যে স্যার আমি তো এই ক্লাস পাইলাম না। আমার বাড়ির কাজগুলো করো, নিয়মিত ভাবে করো, যত কষ্টই হয় করো, তাহলে তুমি ইনশাল্লাহ তুমি এ প্লাস বাংলাতে পাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, আজকে এতটুকুই, ভালো থাকবে সবাই।